বেসামরিক মানুষের সুরক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে নিতে হবে পদক্ষেপ, জাতিসংঘে প্যানেল আলোচনায় আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঋণ খেলাপি হলেও আব্দুল মোনেম সুগার রিফাইনারিকে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, প্রশ্নবিদ্ধ কার্যক্রম বলছেন বিশ্লেষকরা। উন্নত জীবনের প্রলোভনে চাঁদপুরে ৩০ যুবক রাশিয়ায় পাচার, বিক্রি হয় রাশিয়ান সেনাবাহিনীতে, ইউক্রেন যুদ্ধে গুনছে মৃত্যুর প্রহর। হাম উপসর্গে ২৪ ঘন্টা সিলেটে আরো ২ শিশুর মৃত্যু, সারা দেশের হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সচেতনতা বাড়ানোর তাগিদ। সপ্তাহখানেক পরও নিত্যপণ্যের বাজারে নেই বাজেটের প্রভাব, বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল, কিছুটা বাড়তি চালের দাম। আমন্ত্রণ সংবাদ দুপুরে শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে সাথে থাকছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত ইকোসক হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এ সময় তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। I must also highlight the Rohingya crisis, which Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. Let us move together from promises to concrete action. ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে ৪৫৫ কোটি টাকা খেলাপি থাকা এই প্রতিষ্ঠানকে ব্যবসা সচল রাখতে আমদানি এলসি খোলার অনুমোদন দিতে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি। ২০২৭ সালে ৩০ জুন পর্যন্ত এলসি খোলার সুযোগ দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি প্রতিষ্ঠানের পক্ষে এসব কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংককে আরও প্রশ্নবিদ্ধ করবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। আবুল খায়ের গ্রুপের কাছে বিক্রি করে দেয়া ঋণ খেলাপি প্রতিষ্ঠান আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড। আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন না হলেও স্টারশিপ সুগার নামে এই রিফাইনারিতে উৎপাদিত চিনি বাজারজাত করছে নতুন মালিক আবুল খায়ের গ্রুপ। ৪৫৫ কোটি টাকা খেলাপি এই প্রতিষ্ঠানকে এখন নতুন করে বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংককে প্রায় ৪৫৫ কোটি টাকা খেলাপি ঋণের গ্যারান্টর থাকা এই প্রতিষ্ঠানকে কাঁচামাল আমদানি করে ব্যবসা সচল রাখতে ১০০% মার্জিনে ঋণপত্র খোলার সুযোগ দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। আব্দুল মোনেম গ্রুপের মাদার কোম্পানি আব্দুল মোনেম লিমিটেডের প্রায় ৪৫৫ কোটি টাকা খেলাপি ঋণের কর্পোরেট গ্যারান্টর AMSRL ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী খেলাপি ঋণ গ্রহীতার জামিনদাতা হিসেবে নিজেও খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। সরকারের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক কোম্পানি আইনের যে কোনো ধারা বা সব ধারা থেকে অব্যাহতি দিতে পারে। এই ধারায় আব্দুল মোনেম সুগার রিফাইনারিকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এলসি খোলার সুযোগ দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি প্রতিষ্ঠানের পক্ষে এসব কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংককে আরও প্রশ্নবিদ্ধ করবে বলছেন বিশ্লেষকরা। যে সময় বাংলাদেশের ব্যাংকগুলো খেলাপি ঋণের কারণে মূলধন সংকটে পড়ে আছে, ঠিক সেই সময় কেন্দ্র ব্যাংক আবার খেলাপিদেরকে আপনার ঋণপত্র খোলার জন্য আবার অনুমতি কেন দিচ্ছে? সুতরাং এতে করে দেখা যাবে এ ধরনের কর্মকাণ্ড যদি ঘটতে থাকে তাহলে সামনের দিনে খেলাপিরা কিন্তু বারবার কিন্তু এ ধরনের সুযোগ সুবিধা কিন্তু চাইবে। এই ধরনের কার্যক্রম যদি চলে তাহলে কিন্তু আসলে মার্কেটে একটা খারাপ সিগন্যাল দেবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে বর্তমানে সীমিত সংখ্যক সুগার রিফাইনারি পূর্ণ সক্ষমতায় উৎপাদন করছে। এই অবস্থায় AMSRL এলসি খুলতে না পারলে দেশে চিনি সরবরাহ সংকট হতে পারে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। উন্নত জীবনযাপন উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়া হয় চাঁদপুরের কয়েক যুবককে। তাদের একজন মাইনুদ্দিন। পরিবারের অভিযোগ, রাশিয়ান এয়ারপোর্ট কোম্পানিতে কাজ না দিয়ে তাকে দেশটির সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। পরে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয় তাকে। যুদ্ধক্ষেত্রে আটকা পড়া বাংলাদেশের যুবকদের দ্রুত ফেরত আনতে সরকারের সহায়তা চেয়েছে ভুক্তভোগী পরিবার।
আমাদেরকে বাঁচান, চেষ্টা করুন। পরিবারের কাছে ভিডিও পাঠায় এভাবেই দেশে ফেরার আকুতি জানান রাশিয়ায় আটকে পড়া কয়েক বাংলাদেশি যুবক। তাদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেয়ার পর জোর করে তাদের পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। দিনের পর দিন মাটির নিচে বাংকারে আটকে রেখে নির্যাতন করে বাধ্য করা হয়েছে যুদ্ধে অংশ নিতে। যুদ্ধক্ষেত্রে এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবরও জানান তারা। ফার্স্টে যে 5 জন আসছিলাম তার ভিতরে শুধু 4 জন বাইচে আছে। এখন কোন রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে। এখানে আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন 4 দিন 5 দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। ভুক্তভোগীদের একজন মাইনুদ্দিন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। পরিবারের অভিযোগ, কোম্পানির চাকরির কথা বলে মাইনকে রাশিয়ায় নেওয়া হয়। পরে তাকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। এ খবর পেয়ে অসুস্থ হয়ে এক পর্যায়ে মারা যায় তার বাবা। মাইনুদ্দিনকে দেশে ফেরাতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে সরকারের সহায়তা চেয়েছে পরিবার ও এলাকাবাসী। রাশিয়া যায় কইছে, মা আমাদের যদি বাঁচাই নন, আমার এই মুহূর্তে সরকারের কাছে আবেদন দেন, আর নাহলে আমার সারাইতে দিতেন না। আমার যুদ্ধের মধ্যে 30 লক্ষ টাকা করে বিক্রি করছে, এই 30টা ছেলে একটা করে। আমি চাই যে 30টা মায়ের সন্তান গেছে, যে 30টা মায়ের সন্তানই যেন ফিরিয়ে দেয়, সরকারের কাছে এটাই আমার আবেদন। আমার অনেক কষ্ট হয়, আমার এই বাতিদির দিকে জানি সরকারের আমার বাইরে ফিরে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন আমাদের মাইনুদ্দিনকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। পরিবারের লিখিত আবেদনের পর বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। পাশাপাশি মাইনুদ্দিনকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেয় প্রশাসন। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিব। আশা করছি ওনাকে আমরা খুব দ্রুতই আমরা ব্যাক করে আনতে পারবো। এছাড়া দালাল চক্রের বিরুদ্ধে থানাও একটি অভিযোগ করা হয়েছে। আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী দালাল চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। মাইনুদ্দিনের দেশে ফেরার অপেক্ষায় তার মা, স্ত্রী আর ছোট সন্তান। পাশাপাশি তারা চান দালাল চক্রের দৃষ্টান্তমূলক বিচার। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএসএফ এর পুষ্টির চেষ্টায় থমথমে অবস্থা বিরাজ করছে দেশের বিভিন্ন সীমান্তে। শুক্রবার সকাল নাগাদ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুষ্টির শিকার হয়ে 6 দিন ধরে সুডোরেখা অবস্থান করছে 5 যুবক। সীমান্তে আটকে থাকা এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশন ব্যবস্থা। দুদেশের আলোচনার মাধ্যমে সমস্যা দ্রুত সুরাহা চায় সীমান্তের মানুষ। তবে দফায় দফায় বৈঠকেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। পুশিন ঘিরে গত কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক করেছে বিজেপি। এ নিয়ে আরো জানাতে জামালপুর সীমান্ত থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। আমরা যুক্ত হচ্ছি। রিয়াদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সীমান্তে পুশিন ঠেকাতে তৎপরতা কেমন দেখছেন, জানাবেন। অতসী, জামালপুর সীমান্তে এখন বর্তমান পরিস্থিতি যদি বলি যে স্বাভাবিক রয়েছে, কারণ এখন মানে বিএসএফ কর্তৃক যে অবৈধভাবে মানুষ যে পুশিন করা হচ্ছে, সেই পুশিন কিন্তু জামালপুর সীমান্তে এখন নেই। তবে জামালপুর পার্শ্ববর্তী যে সীমান্ত রয়েছে কুড়িগ্রাম, সেই কুড়িগ্রামের রৌমারীতে কিন্তু এখন পর্যন্ত 5 জন কিন্তু অবস্থান করছে এই সীমান্ত এলাকায়। এই 5 জন কিন্তু আসলে 6 দিন পূর্বে এই সীমান্ত এলাকায় আসে। তবে বিএসএফ এবং বাংলাদেশি নাগরিকদের বাধার মুখে কিন্তু আসলে তারা শূন্য রেখা অবস্থান করছে। তবে বাংলাদেশের এই জামালপুর সীমান্ত এবং রৌমারীর যে সীমান্ত রয়েছে, এই দুই সীমান্তর দায়িত্ব যেহেতু জামালপুর বিজিবির, সে কারণে বিজিবি যেটি বলছে যে মূলত সেই 5 জনকে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে জামালপুরের সীমান্তের দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জ যে এলাকাটি রয়েছে, সেই এলাকায় আসলে পুশিনের কোনো খবর নেই। আসলে যদি আপনাদের জানাই যে সবসময় কিন্তু সীমান্তবর্তী যে মানুষগুলো রয়েছে, তারা সরকারের যে বিজিবি রয়েছে তাদের সাথেই কিন্তু তারা নিজেরাও কিন্তু তৎপর রয়েছে। তবে সীমান্তবর্তী এলাকার মানুষ যেটি চায়, তাদের কথা হচ্ছে যে আসলে এই যে সমস্যা, যে পুশিনের যে সমস্যা, এটি যেন সরকার যেন ভারতের সাথে একটি চুক্তি অথবা একটি সমাধান যেন পায়। কারণ তারা কিন্তু আসলে আতঙ্কে রয়েছে। সীমান্তবর্তী মানুষগুলো আসলে সবসময় আতঙ্কে রয়েছে যে আসলে কখন, অনেক সময় দেখা যায় যে যখনই পুশিনের চেষ্টা হয়, ভারতীয় বিএসএফ থাকে, পাশাপাশি বাংলাদেশি যে বিজিবি রয়েছে তারা থাকে। আসলে এই যে তখন কিন্তু তারা কিন্তু একটু চিন্তায় পড়ে যায়, আসলে পরিস্থিতি তখন কিন্তু অস্বাভাবিক রয়ে যায়। তবে এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জামালপুর সীমান্তে এখন পুশিনের কোনো ঘটনা নেই, যে কারণে কোনো রকম বিশৃঙ্খলা সেটিও কিন্তু লক্ষ্য করা যায়নি।
সার্বিক দিক থেকে বলতে গেলে জামালপুর সীমান্ত এখন বর্তমানে শান্ত রয়েছে এবং কোনো রকম পুশিনের চেষ্টা হয়নি। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ। অতসী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সীমান্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশে এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ। সিলেটে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টা আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। এছাড়া 24 ঘন্টা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন 41 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় 2 শতাধিক রোগী। ইতিমধ্যে ওসমানী মেডিকেলে 20টি এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 14টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত 12,500 কোটি টাকা ছাড়িয়েছে, যার মধ্যে 2025 সালে জমা পড়ে 3,600 কোটি টাকার বেশি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্যই জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবি। এসএনবির তথ্য বলছে, ব্যক্তি ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি আমানত এক বছরে 41% বৃদ্ধি পেয়ে 834.2 মিলিয়ন সুইস ফ্রাতে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি নেতিবাচক ধারায় থাকলেও ঊর্ধ্বমুখী বাংলাদেশিদের সুইস ব্যাংকে টাকা রাখার পরিমাণ। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার হার বেড়েছে প্রায় 41%। 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 12,763 কোটি টাকা। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে, ব্যক্তি ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি আমানত এক বছরের ব্যবধানে 41% বেড়ে দাঁড়িয়েছে 834.2 মিলিয়ন সুইস ফ্রাতে। এই অর্থ গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ এবং বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 2021 সালে বাংলাদেশিদের সুইস ব্যাংকে আমানত সর্বোচ্চ 871.1 মিলিয়ন সুইস ফ্রাতে পৌঁছেছিল, যা এখনও সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হিসেবে রয়েছে। 2024 সালে এই আমানতের পরিমাণ ছিল 590 মিলিয়ন সুইস ফ্রা। সে তুলনায় 2025 সালে 3,600 কোটিরও বেশি টাকা নতুন করে যোগ হয়েছে এই তালিকায়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনে শতভাগ সফলতা অর্জন না হলেও ধীরে ধীরে মনোবল ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। ব্রিফিংয়ে পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র, 77 রাউন্ড গুলি ও মাদক সহ সচল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। জানায়, প্রথমে শিশু সন্ত্রাসী সজলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী স্বামীবাগের বাসায় অভিযান চালিয়ে অপর 3 সহযোগীকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে। এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে বৃহস্পতিবার 18 জুন রাত অনুমানিক 950 ঘটিকায় যাত্রাবাড়ি থানা পুলিশ উক্ত স্বামীবাগের বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে। নতুন অর্থ বছরের বাজেট ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামে তেমন বড় কোনো পরিবর্তন ঘটেনি। সবজি সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, তবে কিছুটা বেড়েছে চালের দাম। এছাড়া ডিম ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মাছের দাম। শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতিবছর বাজেট পরবর্তী সময় অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। তবে এবার 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সপ্তাহ পার হলেও এখনো বাজার দরে তেমন কোনো প্রভাব পড়েনি। শুক্রবার রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় বেশিরভাগ সবজি 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আবার গাজর, টমেটো সহ অনেক সবজি 100 টাকার কমে মিলছে না। এদিকে বড় মৌসুম শেষ না হতেই সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ও পাইকারি বিক্রেতারা মিল মালিকদের কারসাজিকে দোষারোপ করছেন। তবে অপরিবর্তিত রয়েছে ডিম ও মাংসের দাম। ব্রয়লার 160 থেকে 170 টাকা কেজি, সোনালী 340 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরু 800 আর খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1200 টাকা। চাহিদা বাড়ায় ছোট বড় সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে।
বাজেটের পর নিত্যপণ্যের বাজার সহনীয় থাকলেও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। এছাড়া তেল, চিনি, ডাল সহ সব ধরনের নিত্যপণ্যের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। জামালপুরের সরিষাবাড়িতে যমুনা নদীতে গোসল করতে নেমে 2 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ইব্রাহিম ও ওসমান 5 থেকে 6 জন সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে সবাই যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে ইব্রাহিম ও ওসমান তলিয়ে যায়। এ সময় অন্যদের চিৎকারে স্থানীয়রা চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে 4 ঘন্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ইসরাফিল যখন নদীতে ইসরাফিল এবং ওসমান গনি ডুবে যায়, তখন ওই ইসরাফিলের ছোট ভাই তখন বাড়িতে যেয়ে বলে যে তারা নদীতে ডুবে গেছে। এরপর থেকে খোঁজাখুঁজি হয়। শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির 33,000 কেজির বেশি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় বোরহান উদ্দিন নামে একজনকে আটক করা হয়। গতরাতে সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌর শহরের জেরিন রাইস প্রসেসিং এ অভিযান চালিয়ে সব চাল উদ্ধার করা হয়। তারা জানান, 50 কেজির সরকারি চাল ছোট 30 কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া 30 কেজির বস্তাগুলোতে খাদ্য বান্ধব কর্মসূচি 2026 সালের জুন মাস উল্লেখ ছিল। উদ্ধার হওয়া এসব চালের বাজার মূল্য 16 লাখ টাকার বেশি। কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে দেশে প্রথমবারের মতো চালু হলো বোনস ব্যাংক। শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এর মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া হবে মানব কঙ্কাল। বোনস ব্যাংক উদ্বোধন করে একে যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে দেশে প্রথমবারের মতো কুষ্টিয়া মেডিকেল কলেজে চালু হলো বন্স ব্যাংক। এই ব্যাংক থেকে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে মানব কঙ্কাল দেয়া হবে বিনামূল্যে। এতে দক্ষতা বাড়বে শিক্ষার্থীদের। ইচ্ছা থাকে যে একটা ফুল মেডিকেল একটা বোনস পাবো, কিন্তু এগুলো আমাদেরকে যে 30-40 হাজার টাকা দিয়ে কিনতে হয়, যেটা আমাদের পক্ষে অনেকের পক্ষে এটা সম্ভব না। প্রতি বছর যে 35 থেকে 40 হাজার টাকা তাদের বোনস কিনতে ব্যয় হয়ে যায়, সেই ব্যয়টা অন্তত হবে না। এদিক থেকে অবশ্যই আমি মনে করি উপকার হবে। এই উদ্যোগটা আমাদের সিনিয়র ভাই এবং আমাদের সম্মানিত শিক্ষক বিন্দু এবং আমাদের সম্মানিত মহোদয় স্যার যে নিয়েছেন, এতে আমরা খুবই আনন্দিত। উদ্যোক্তারা বলছেন, মেডিকেল শিক্ষার্থীদের ব্যয়ের চাপ কমাবে এ উদ্যোগ। দূর হবে মানব কঙ্কাল বাণিজ্যের মতো অপরাধ কর্মকাণ্ড। যারা দারিদ্র, তাদের টাকা পয়সার সমস্যা আছে, তাদেরকে যেমন আমরা সমস্যা থেকে সমাধান করতে পারি, ঠিক পাশাপাশি তার পড়াশোনাকে আমরা আরো সহজ করে দিতে পারলাম। আমাদের কলেজে যারা শিক্ষার্থী ছিল তারাও যেমন বোনস ডোনেট করছে, ঠিক একই সাথে আমাদের প্রত্যেকটি শিক্ষক আমাদেরকে হেল্প করছে। তো এর ফলে আমরা সামগ্রিকভাবে সব শিক্ষার্থীর জন্য বোনস ব্যবস্থা করতে পারছি। আমাদের দেশে মূলত কবর থেকে যে কঙ্কাল তোলা হয় কিংবা মৃতদেহ তোলা হয়, তাহলে আমরা চিন্তা করতে পারি যে জিনিসটা কত বেশি অবমাননাকর আমার জন্য কিংবা আমার প্রিয়জনের জন্য। আমি যে বোনসটি সংগ্রহ করব, যেটিকে প্রিজার্ভ করব, এটা যদি আমি 2 বছরের 2 সেশনের ছাত্রছাত্রীদের জন্য যদি বোনস ব্যাংকে আমি সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু এইটা লাইফ লংই কন্টিনিউ হবে এবং আর কখনো কাউকে বোনস কিনতে হবে না। অযাচিত বোন কেনাবেচা এটা রোধ করা যাবে। কুষ্টিয়া মেডিকেল কলেজের এ বন্স ব্যাংক উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। এই ধরনের উদ্যোগে সবার শরিক হওয়া, আপনারাও শরিক হয়ে যান। আপনাদেরও হয়তো ছেলে মেয়ে, ভাই ভাতিজি, আত্মীয় স্বজন এখানে ভর্তি হবে এবং উইদাউট এক্সপেন্স এনি সিঙ্গেল পেনি তারা এখানে এই 2 বছরটা পার করে দিতে পারবে। বন্স ব্যাংকের এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে দেশের চিকিৎসা বিজ্ঞানকে, বলছেন বিশেষজ্ঞরা। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী আজিজা হক পায়েল। আমরা যুক্ত হব পায়েলের সঙ্গে। পায়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে এবং পথচারীদের ভোগান্তি কেমন দেখছেন সেখানে জানাবেন। অতসী যেমনটি বলছিলেন, টানা 1 ঘন্টার বৃষ্টিতেই চট্টগ্রামে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু মানুষের দুর্ভোগ দেখা যাচ্ছে। এখানে আমি আছি এই মুহূর্তে চট্টগ্রামের কাতালগঞ্জ এরিয়ায়। এখানে বেশ কিছু হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টার আসলে সবসময় আমরা জানি যে রোগী এবং স্বজনদের আসা যাওয়া থাকে, যার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টির কারণেই কিন্তু মানুষের ভোগান্তি বাড়ে। তবে আমরা দেখি প্রায় সময় যখন
যখন একটু সামান্য বৃষ্টি হয়, সামান্য বৃষ্টিতেই কিন্তু এই কাতালগঞ্জ এরিয়া একেবারে ডুবে যায়, এমনটাই এখানকার স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পেয়েছি যে এখানে যেই ভবনগুলো রয়েছে, বড় বড় বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভবনগুলোর কিন্তু নিচতলায় সামান্য বৃষ্টিতেই কিন্তু পানি ঢুকে যায়, এমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। তবে এখানে যেহেতু হাসপাতাল রয়েছে, এইখানে বেশ কিছু হাসপাতাল এখানে আশেপাশে রয়েছে, যে হাসপাতালগুলোতে আসলে রোগী আনা নেওয়া করতে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ মানুষদের অনেক ভোগান্তি হয়, এবং এখান আশেপাশে যারা রয়েছে তাদের হাঁটা চলা করতে এবং এখান থেকে গাড়ি ঘোড়া চলতেও কষ্ট হয়। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটা সিএনজি আসলে এখানে পানিতে আটকা পড়েছিলেন, এবং কি ভোগান্তির আসলে শেষ নেই এমনটাই বলা যায়। যারা স্কুলে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, তাদেরও সকাল থেকে এই টানা বৃষ্টিতে ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো, আসলে কি অবস্থা বৃষ্টিতে, টানা বৃষ্টিতে কি অবস্থা একটু জানাবেন? অবস্থা বলতে আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, দেখতেছেন আপনারা নিজেরাও। আর এদিক দিয়ে নর্দমাগুলো অনেক জ্যাম হয়ে থাকছে। নর্দমাগুলো যদি পরিষ্কার করে তাহলে এই বৃষ্টির পানিগুলো জমতো না। আর কথা হচ্ছে যে এগুলো সিটি কর্পোরেশনেরও দেখারও দরকার, এগুলো কাজগুলো। এমনকি বলছিলেন এখানকার পথচারীরা, তারা বলছিলেন যে টানা বৃষ্টিতে সকাল থেকে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তবে সিটি কর্পোরেশনের এই এলাকা নিয়ে আরও একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন বলে মনে করছেন। তবে অন্যান্য যে এলাকাগুলোতে জলজট সৃষ্টি হতো, যেমন প্রবর্তকের মোড়, চকবাজার, সেগুলোতে এখন পানি নেই বললেই চলে। তবে কাতালগঞ্জ এরিয়াতে টানা বৃষ্টিতে আসলে জলজট সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ বৃদ্ধি হয়েছে। এই ছিল চট্টগ্রামের জলজট নিয়ে সর্বশেষ পরিস্থিতি। অতুষী। পায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম নগরীতে 1 ঘন্টার বৃষ্টিতে নির্মাঞ্চলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এবং পথচারীরা ভোগান্তি পাচ্ছেন, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফলন কম, দাম চড়া, মৌসুমের শেষ ভাগে জমে উঠেছে ঝিনাইদহের আমের বাজার। তবে বাড়তি দামে ক্রেতা বিক্রেতা দুপক্ষেই মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। আমরা যুক্ত হব সবুজের সঙ্গে। সবুজ, আমের দাম কেমন দেখছেন সেখানে জানাবেন। অতসী, ঝিনাইদহের কোটচাঁদপুর কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের যে বাজার, সেটি কিন্তু এখন পুরো বাংলাদেশে সুপরিচিত। দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে কয়েকটি আমের বড় বাজার আছে, তার ভিতরে কিন্তু ঝিনাইদহের বাজারটিও কিন্তু এখন অনেকাংশেই কিন্তু বড় কিন্তু বোঝা যাচ্ছে। এবং গত কয়েক বছরের যে আমের যে উৎপাদন, সেই তুলনায় কিন্তু এবছর আমের উৎপাদন অনেক বেশি হয়েছে। কৃষি দপ্তরের তথ্য অনুপাতে কিন্তু এবছর মোট 24,871 হেক্টর জমিতে কিন্তু আমের এই বিশাল যে চাষ হয়েছে, এবং মোট উৎপাদন তারা কিন্তু এবছর দেখাচ্ছেন 68,000 মেট্রিক টনের বেশি। এই বিপুল চাহিদা যে আম উৎপাদন হয়েছে, এবং এটি কিন্তু ঝিনাইদহের বাজারের চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এখন রপ্তানিও হচ্ছে। আমি যদি এখন একজন কৃষকের সাথে কথা বলতে চাই, একজন আমের যে যিনি কৃষক আছেন, আসলে এবছরে আপনাদের যে আম উৎপাদন এবং আপনাদের দামের ক্ষেত্রে আপনাদের আসলে কি বক্তব্য? ধন্যবাদ। দামটা অত্যন্ত কম। একজন কৃষক যেভাবে খরচ করে আম উৎপাদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় 1 মণ আম বিক্রি করতে গেলে আপনার 1,800-700 টাকা করে দাম পাচ্ছে আম বেঁধে। কিন্তু এটা যদি 2,000 টাকা বা 2,500 টাকা হয়, তাহলে একজন চাষির জন্য মোটামুটি উপযুক্ত হয়। কারণ আম চাষ করতে প্রচুর খরচ হয়। এছাড়া বৈধশত্বভোগী একটা শ্রেণী রয়েছে যারা এখানে চাষিদেরকে নানাভাবে ঠকায়। বেশ করে ওষুধ কোম্পানিগুলো নানা ধরনের কীটনাশক চাষিদের মাঝে নিম্নমানের কীটনাশক দিয়ে দেয়, যেটা দ্বারা আমের ফলন আনাটা সম্ভব হয় না। এবং যে ধরনের কীট আম গাছগুলো আক্রমণ করে, সেখানে কিন্তু সেই ওষুধে কাজ করে না। উপরন্তু যে সময় আম উৎপাদন হয়, উৎপাদিত আমগুলো একই সময়ে সব আম বাজারে আসে। এক্ষেত্রে যদি হিমাগার আমরা রাজশাহী নবাবগঞ্জের মধ্যে যদি হিমাগার করতে পারি আমাদের ঝিনাইদহ অঞ্চলে, তাহলে আম কিন্তু সংরক্ষণ করে চাষিরা পরবর্তীতে। হ্যাঁ, আতসী যেমনটি আসলে উনি জানাচ্ছিলেন যে আমাদের এই অঞ্চলেও আসলে আমের যে চাহিদা, সেটি মিটিয়ে দেশে যে রপ্তানি হচ্ছে এবং আমগুলোকে সংরক্ষণের জন্য কিন্তু হিমাগারের কিন্তু দাবি করছেন কৃষকেরা। এই ছিল ঝিনাইদহ থেকে আমের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহের আমের বাজারের খবর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখবেন। আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকল।